আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া পাঠালো ঐকমত্য কমিশন। বাস্তবায়নে ৮ দফা অঙ্গীকারনামা। আদালতে প্রশ্ন তোলা যাবে না। অক্টোবরের মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করার আশা প্রসিকিউশনের। সাবেক বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি ২ মাস পেছালো। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জে দ্বিতীয় দিনের মতো চলছে অনশন। শিক্ষক কর্মচারীদের একাত্মতা প্রকাশ। ১০ শিক্ষার্থী অসুস্থ। এবং শর্ত সাপেক্ষে ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধে রাজি রাশিয়া। জেলেনস্কিকে সমঝোতার আহ্বান যুক্তরাষ্ট্রের। দেশটির খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নেওয়াই মস্কো ওয়াশিংটনের মূল লক্ষ্য বলছেন বিশ্লেষকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৮৪ দফা সংবলিত জুলাই সনদ ও তার বাস্তবায়নে ৮ অঙ্গীকারনামা সহ সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এই খসড়ার ভাষায় কোনো শব্দ, বাক্য গঠন বা অন্য কোনো বিষয়ে মন্তব্য থাকলে আগামী ২০ আগস্ট বিকেল ৪টার মধ্যে কমিশনের কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। শনিবার রাতে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয় সনদের খসড়া। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। নতুন ব্যবস্থাপনার জন্য কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। ডক্টর ইউনূস নিজেই এই কমিশনের সভাপতি। সহসভাপতি হিসেবে কাজ করছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জুলাই মাসের মধ্যেই সনদে স্বাক্ষর করার কথা ছিল রাজনৈতিক দলগুলোর। কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে আরও ১ মাস। সেই হিসাবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে চূড়ান্ত করতে হবে এই সনদ। শনিবার রাতে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। এতে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ ২০২৫-এর প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসাবে গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে, সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ বাস্তবায়ন করবে। প্রথম পর্বে ঐকমত্য হওয়া বিষয়ের মধ্যে আছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন, জেলা সমন্বয় কাউন্সিল প্রতিষ্ঠা, রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের আওতায় আনা, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা, আইনজীবীদের আচরণবিধি, গণহত্যা ও ভোট জালিয়াতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে স্বাধীন তদন্ত কমিশন গঠন, তথ্য অধিকার আইনের সংশোধন, দুর্নীতিবিরোধী কৌশলপত্র প্রণয়ন, নির্বাচনী অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্নীতি দমন কমিশন আইনে সংশোধন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার নিয়োগ পদ্ধতি, আয়কর আইনের সংশোধন ইত্যাদি। দ্বিতীয় পর্বে ভিন্নমত ছাড়া ১১টি মৌলিক সংস্কার প্রস্তাব ঐকমত্য হয়। সেগুলো হল সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ, উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ, সংবিধান সংশোধন, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, নির্বাচন কমিশন গঠন, পুলিশ কমিশন গঠন, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব। জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের দল এনসিপি বলছে, গণপরিষদ নির্বাচন দিয়ে নতুন সংবিধান রচনা করতে হবে। আন্দোলনের অন্যতম অংশীজন জামাত বলছে, নিম্ন ও উচ্চ উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। দরকার হলে নিতে হবে গণভোট। আর দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি বলছে, এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে পরবর্তী সংসদ। এ অবস্থায় জুলাই সনদে কাঙ্ক্ষিত সময়ে স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা থেকেই যায়। মিজান শাহজাহান, এটিএন বাংলা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে অক্টোবরের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউশন। আজ এই মামলার সাক্ষ্য গ্রহণের চতুর্থ দিনে ৪ সাক্ষীর মধ্যে ৩ জনের সাক্ষ্য গ্রহণ এবং ২ জনের জেরা এরই মধ্যে শেষ হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১-এ বেলা ১২টার কিছু আগ থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে সকালে এই মামলার আসামি ও রাজ সাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ৬ আগস্ট চতুর্থ ও পঞ্চম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল ১। বিরতির সময়ে প্রসিকিউটর
মিজানুর ইসলাম সাংবাদিকদের জানান, আগামী 2 মাসের মধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। গত 10 জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে করা মামলা বাতিল ও জামিন আবেদন শুনানি পিছিয়ে আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে। সকালে বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চে খায়রুল হকের আইনজীবী সময় চান। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, আবেদনকারী সময় চাইলে তাদের সমস্যা নেই, তবে শুনানির তারিখ একটু পরে হলে ভালো হয়। পরে আদালত শুনানির জন্য অবকাশকালীন ছুটির পর দিন নির্ধারণ করেন। গত 7 আগস্ট খায়রুল হক জামিন ও মামলা বাতিলের আবেদন করেন। 11 আগস্ট এটি শুনানির জন্য হাইকোর্টে ওঠে। ওই দিন শুনানির সময় রাষ্ট্রপক্ষ সময় চাইলে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। গত 24 জুলাই রাজধানী ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে যাত্রাবাড়ি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলার বাইরে সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে আরও 3টি মামলা রয়েছে। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে দ্বিতীয় দিনেও গণ অনশন করছে শিক্ষার্থীরা। অনশনে 10 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে প্রতীকী অনশন করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন 3-এর সামনে শনিবার সকাল থেকে শুরু হয় অনশন। অনশনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, যদি আজকের একনেক সভায় তাদের দাবি পাশ না হয় তাহলে লাগাতার আন্দোলন চলবে। এই একনেক সভায় ডিপিপির অনুমোদন দিতে হবে, অন্যথায় পরবর্তীতে যে কোনো পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বেশ কিছু শিক্ষার্থী এবং এদের মধ্যে মেয়েও আছে, তারা অনশন করছে। কয়েকজন অসুস্থ, অনেকে অ্যাজমার সমস্যা। আমরা একটু চেষ্টা করছি তাদের যতটুকু ট্রিটমেন্ট দেওয়ার জন্য, কিন্তু কিছুক্ষণ আগেই একজন শিক্ষার্থীর দেখে অনেক বেশি কম ছিল এবং আরও অনেকেরই অবস্থা খুব খারাপ ছিল, যেটা 80/40-এর কাছাকাছি। এবং আরও অনেকেই আমরা আশঙ্কা করছি যে তাদের বিক্রয় অনেক বেশি ফল করছে এবং তারা অনেক রকম অসুস্থ হয়ে যাবে, যেই ট্রিটমেন্টটা আমরা এখান থেকে করতে পারছি না। তো আমি আশাবাদী যে কর্তৃপক্ষ আমাদের এর অবস্থা বিবেচনা করে অচিরেই আজকের মধ্যেই আমরা আমাদের স্থায়ী ক্যাম্পাসের জন্য অনুমোদনটা পেয়ে যাব। দর্শক, এই মাত্র পাওয়া খবরে জানা গেছে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 6,506 কোটি 50 লাখ টাকা ব্যয় 10টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন 3,821 কোটি 58 লক্ষ টাকা, প্রকল্প ঋণ 2,428 কোটি 4 লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 256 কোটি 89 লক্ষ টাকা। প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে NEC সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক এর সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প 5টি, সংশোধিত প্রকল্প 2টি এবং ব্যয় বৃদ্ধি রেখে মেয়াদ বৃদ্ধির 3টি প্রকল্প রয়েছে। বিকেলে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ একনেক সভা নিয়ে ব্রিফিং করবেন। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 202 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন 25,912 জন। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। চলতি বছর ডেঙ্গুতে এই পর্যন্ত মৃত্যু হয়েছে 104 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আগস্টে এখন পর্যন্ত 4,932 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং মারা গেছে 21 জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 1,238 জন ডেঙ্গু রোগী ভর্তি আছে, যার মধ্যে ঢাকায় 412 জন, বাকি 826 জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে। ডেঙ্গু ও চিকেনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়ে চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। এক সময়ে বগুড়ার দৃষ্টিনন্দন পার্কটির এখন বেহাল দশা। বগুড়া রংপুর মহাসড়কের ফুলতলায় প্রায় 7 একর আয়তনের পার্কটি এখন গরু ছাগলের
চারণভূমিতে পরিণত হয়েছে। তবে খুব শিগগিরই পার্কটিকে আগের অবস্থানে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বগুড়া থেকে আজিজুল হাকিমের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে আশকুর রহমানের রিপোর্ট। অযত্ন, অবহেলা আর কর্তৃপক্ষের নজরদারির অভাবে প্রাণহীন হয়ে পড়েছে বগুড়ার এক সময়ের দৃষ্টিনন্দন পার্কটি। এই পার্কটিতে একসময় নিয়মিত আসতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে কারণে এটি স্থানীয়দের কাছে তারেক রহমান পার্ক নামে পরিচিত হয়ে উঠেছে। বর্তমানে কচুরিপানা, নোংরা পানিতে সৌন্দর্য হারিয়েছে পার্কের লেকও। নোংরা, আবর্জনা আর অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পার্কে আসা বন্ধ করে দিয়েছে সাধারণ মানুষ। লাইটের খুঁটি ও বাল্বগুলো চুরি হয়ে গেছে অনেক আগেই, পরিণত হয়েছে গরু ছাগলের চারণভূমিতে। ভালোই ছিল, এই আপনার আওয়ামী লীগ সরকার আসার পরে থেকে জিনিসটা আসলে লোকজনেরও ইয়ে নেই। আর দ্বিতীয়ত আবর্জনা ময়লা টয়লা ফেলে একেবারে নোংরা করে ফেলতেছে। কারণ আগে পার্কের যে পরিবেশটা ছিল সেখান থেকে এই পার্কের পরিবেশটা অনেক দূর সরে গেছে। এখানে মানুষ স্বাভাবিকভাবে যে আসা, এসে একটু বিনোদন করবে, একটু চলাফেরা করবে, সে পরিবেশটা নাই। এখান দিয়ে আমরা তো প্রায়ই যাই, যদি একটু ময়লা টয়লা কম থাকতো এবং বসার জায়গাটা থাকতো তাহলে একটু ভালো হতো, একটু বিশ্রাম করা যেত। যদি দোলনা থাকতো, বাচ্চাদের খেলার জায়গা থাকতো তাহলেও ভালো লাগতো দেখতে। এদিকে বিএনপির নেতৃবৃন্দ সম্প্রতি পার্কটি পরিদর্শন করেছেন। এ সময় তারা পার্কের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন খুব শিগগিরই পার্কটিকে আগের অবস্থানে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। পরিকল্পনা করা ছিল যেখানে একটা অ্যাম্পি থিয়েটারের মতন একটা ছোট্ট উন্মুক্ত থিয়েটারের মতন একটা জায়গা থাকবে, যেখানে যারা শৌখিন, যারা নাটক করেন বা কবিতা আবৃত্তির অনুষ্ঠান করেন বা বক্তৃতা দেন, তাদের জন্য একটা ব্যবস্থা থাকবে, ছাউনি থাকবে, বসার জায়গা থাকবে। বগুড়া জেলা প্রশাসক জানিয়েছেন আগামী 6 মাসের মধ্যেই আধুনিক নকশায় একটি নান্দনিক পার্ক হিসেবে গড়ে তোলা হবে এটিকে। সড়ক ও জনপথ বিভাগের নিয়মিত বাজেটের মধ্যে ওই জায়গাটা আসলে সংস্কার মেরামত করবে এবং পাশাপাশি শহরবাসীর যেহেতু বিনোদনের জায়গা এবং হাঁটার জায়গা তৈরি হবে, এই জন্য পৌরসভা অথবা আমাদের জেলা পরিষদের মাধ্যমে সেখানে আমরা কিছু কাজ করব। পার্কটি সংস্কারের পর আবারও প্রাণ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যুদ্ধ বন্ধের শর্তে ইউক্রেনের আরও এলাকার দখল চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া একটি বিশাল শক্তি উল্লেখ করে ইউক্রেনকে মস্কোর সাথে সমঝোতা করার আহ্বানও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন তাদের খনিজ সমৃদ্ধ শিল্পাঞ্চল ডোনেস্ক ছেড়ে দিলেই রাশিয়া অধিকাংশ ফ্রন্ট লাইনে যুদ্ধ বন্ধ করতে রাজি আছে বলে প্রস্তাব দিয়েছেন পুতিন। তবে ইউক্রেনের মূল্যবান খনিজ সম্পদের উপর যুক্তরাষ্ট্র ও রাশিয়ান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় তাদের মূল লক্ষ্য বলে মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। 2022 সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ চালাচ্ছে রাশিয়া। গেল 3 বছরে লুহানস্ক, খার্কিভ সহ ইউক্রেনের 1/5 এলাকা এবং দোনেস্ক প্রদেশের প্রায় 3/4 এলাকা দখলে নিয়েছে রুশ বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই সংঘাতে দুপক্ষের হাজার হাজার মানুষ নিহত এবং আহত হয়েছেন। প্রাণঘাতী এই যুদ্ধ আরও উস্কে দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নেন। এজন্য বেশ কয়েকবার পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলোচনার ধারাবাহিকতায় সবশেষ শুক্রবার আলাস্কায় সরাসরি রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। এতে পুতিন তার অবস্থানে অনড় থাকায় যুদ্ধ বন্ধে তাকে রাজি করাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। উল্টো রাশিয়ার দেয়া প্রস্তাবে ইউক্রেনকে রাজি হতে বলেছেন ট্রাম্প। পুতিন যুদ্ধবিরতি মানতে রাজি আছেন যদি কিয়েভ পুরো দোনেৎস্ক অঞ্চল ছেড়ে দেয়। এখন ইউক্রেনকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ রাশিয়া একটি বিশাল শক্তি আর ইউক্রেন তা নয়। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর দেশে ফিরে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সামনে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার অগ্রগতি তুলে ধরেন পুতিন। আমার আলাস্কা সফর খুবই সময়োপযোগী ও সফল। ইউক্রেনের সংকট নিরসনের উপায় নিয়ে আলোচনা করেছি। কিয়েভের সাথে শত্রুতার অবসান প্রয়োজন আর আমরাও সেটি চাই। তবে রাশিয়ার প্রস্তাব বারবারই প্রত্যাখ্যান করে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধ থামাতে আগে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানান তিনি।
সাংবিধানিক সংশোধন ছাড়া ইউক্রেন কোনো ভূখণ্ড ছাড়তে পারবে না। দোনেৎস্কের স্লোভিনিয়াস্কো ও ক্রামাটোর্স্ক শহরগুলো রাশিয়ার দখল ঠেকানোর মূল ভূখণ্ড। চলমান শান্তি আলোচনার উদ্যোগে খুব একটা আশাবাদী নন ইউক্রেনের সেনারাও। ট্রাম্প পুতিনের বৈঠকের ফল নিয়ে শঙ্কাও জানান তারা। শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে আমরা সন্দিহান। আমরা শুধু এইটুকু বুঝি, আমাদেরও বেঁচে থাকতে লড়াই করতে হবে। রাশিয়া শুধু শক্তি দেখায়, এসব আলোচনায় কোনো লাভ নেই। তাল গাছটা রাশিয়াই চায়। নতুন করে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা মূলত নির্ভর করছে কিয়েভের আত্মসমর্পণের উপর, যেখানে ইউক্রেনের কাছ থেকে দখল করা এলাকায় পূর্ণ মাত্রায় নিয়ন্ত্রণ নিতে চায় রাশিয়া, আর মধ্যস্থতা করে মাঝখানে অর্থনৈতিকভাবে লাভবান হবে আমেরিকা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সিরাজগঞ্জের বাহিরগোলা বাজারে কাটাখলি নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কাজ নিয়ে অনিশ্চয়তায় শহরবাসী। মেয়াদ শেষ হওয়ায় ফেরত চলে গেছে প্রকল্পের সব টাকা। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় ৪৬ লাখ টাকা জরিমানা দিয়ে পালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মঈনুদ্দিন বাসে লিমিটেড। জনগুরুত্বপূর্ণ ব্রিজটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে পড়েছে ২৫ গ্রামের মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নতুন করে সহসায় বরাদ্দ পাওয়াই অনিশ্চিত। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা বাজার এলাকায় কাটাখালী নদীর উপর এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালের আগস্টে। ঠিকাদারি প্রতিষ্ঠান যশোরের মঈনুদ্দিন বাসি লিমিটেড ৭ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ব্রিজ বানানোর কাজে নামে। ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে নির্মাণ কাজ শেষ করার নির্দেশনা থাকলেও ২০২২ সালে অর্ধেক কাজ করে পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। তুলে নেয় ২ কোটি ৬৮ লাখ টাকার বিল। যথাসময়ে ঠিকাদার কাজ না করায় ফেরত চলে গেছে প্রকল্পের বাকি ৪ কোটি ৬০ লাখ টাকা, কিন্তু অসম্পূর্ণই রয়ে গেছে ব্রিজের বাকি কাজ। সিরাজগঞ্জ শহরে শহরতল থেকে প্রবেশের যে ৫টি রাস্তা আছে তার অন্যতম প্রধান রাস্তা এটি। কেউ এখান দিয়ে একটা গাড়ি, একটা রিক্সা, একটা মোটরসাইকেল, একটা সাইকেল নিয়ে পর্যন্ত যাতায়াত করতে পারে না। মানুষ একটা রুগী নিয়ে যেতে পারে না হসপিটালে। দিয়ে সড়কটা থাকে তাহলে হইলে খুবই সুবিধা হবে এবং আশেপাশের এলাকাগুলা মানে যানজট মুক্ত হবে। সরকারের কাছে আমাদের দাবি, এই ব্রিজ আমাদের দ্রুত গতিতে সম্পূর্ণ করে দিতে হবে, এটাই আমাদের একমাত্র চাওয়া। নির্মাণ কাজ বন্ধ থাকায় দুশ্চিন্তায় সিরাজগঞ্জ জেলা স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির এই নেতা। ব্রিজের নির্মাণ কাজ শেষ করতে না পারায় ৪৬ লাখ টাকা জরিমানা দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে নতুন বরাদ্দ কবে হবে তা অনিশ্চিত বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। এখন যে কাজটা আমার অবশিষ্ট আছে এটা আমরা অনুন্নয়ন রাজস্ব খাতের আওতায় আমরা চাহিদা দিয়েছি নোটশিটের মাধ্যমে। আমরা এই কাজটা যদি আমরা অনুন্নয়ন রাজস্ব খাত থেকে টাকা পাই তাহলে আমরা ওই বাকি অংশটুকু আমরা কেন্দ্র করে ঠিকাদার নিয়োগ করে কাজটা দ্রুত সময়ের মধ্যে কাটাখালী ব্রিজের নির্মাণ কাজ শেষ করে দুর্ভোগ লাঘবের দাবি স্থানীয়দের, নইলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ২৫ গ্রামের মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। উদ্যোক্তা হবার স্বপ্ন নিয়ে ইউটিউব দেখে মুরগির খামার করে সফলতা পেয়েছেন ফরিদপুরের ৩ বন্ধু শাহিন, বকুল ও মিরাজুল। ৩ লাখ টাকা দিয়ে শুরু করা মুরগির খামার থেকে এখন প্রতি মাসে আয় হচ্ছে ১ থেকে ১.৫ লাখ টাকা। তাদের খামারের উৎপাদিত মুরগির বাচ্চা ও মুরগির স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। তরুণদের এমন সাফল্য দেখে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয়রা। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ইউটিউবের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে নিজেদের ভাগ্য বদলে ফেলেছেন ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের বাসিন্দা শাহিন, বকুল ও মিরাজুল। উদ্যোক্তা হবার স্বপ্ন নিয়ে নানা ব্যবসা করলেও সুফল পাচ্ছিলেন না। পরে ইউটিউব দেখে মুরগির খামার করার সিদ্ধান্ত নেন তারা। ২০২০ সালে ৩ বন্ধু তাদের ৩ লাখ টাকা পুঁজি নিয়ে বাড়ির আঙিনায় শুরু করেন মুরগি পালন। করোনা মহামারীর সময়ে লোকসানে মুরগি বিক্রি করলেও পরে কঠোর পরিশ্রমে ঘুরতে শুরু করে তাদের ভাগ্যের চাকা। আমরা ৩ বন্ধু মিলে ৩ লাখ টাকা দিয়ে একটি খামার তৈরি করি, সেখান থেকে প্রতি মাসে ১ থেকে ১.৫ লাখ টাকা লাভ করি। এতে আমাদের উৎপাদন খরচটা অনেক কম হচ্ছে
পাশাপাশি আমাদের মুরগিগুলো প্রতিদিন অনেক ডিম দিচ্ছে। এই ডিমগুলো আমরা হাসাইতে পাঠাচ্ছি। দূর দূরান্ত থেকে ব্যাপারী এসে আমাদের কাছ থেকে নিয়ে যায়, এতে আমাদের লাভবান ভালো হয়। 3 তরুণের সাফল্যে অনুপ্রাণিত হয়ে স্থানীয়রাও আগ্রহী হয়ে উঠছেন মুরগির খামার গড়ে তুলতে। 5 বছর যাবৎ বিরাট লসের মধ্যে ছিলাম, তাই আমি তো সব পরামর্শ ভালো বুঝি নাই। তখন এখন আমার বাচ্চা ওরা 3 বন্ধু মিলে করে, ওর সাথে করে দিয়ে একটু লাভবান হওয়া যায় কিনা। সরকার যদি আমাদের এই মুরগির খামারের উপর প্রশিক্ষণ দিত, ঋণ দিত, তাহলে আমরা এই খামার করে লাভবান হতে পারতাম। নতুন উদ্যোক্তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। ফরিদপুরে যারা তরুণ উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তা রয়েছে বর্তমান প্রেক্ষাপটে, তারা যদি মুরগি পালার আগ্রহ প্রকাশ করে বা যারা আগ্রহ প্রকাশ করতেছে, আমরা তাদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান, চিকিৎসা বা প্রশিক্ষণের বিষয় নিয়ে আমরা তাদের সঙ্গে আলাপ করি বা তাদের সহযোগিতা করি। তরুণদের এই সাফল্যের গল্প গ্রামীণ অর্থনীতিতে দিচ্ছে নতুন সম্ভাবনার ইঙ্গিত। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে হ্যারিকেন অ্যারিন। স্থানীয় বাতাসের গতি ঘন্টায় সর্বোচ্চ 160 মাইল বা 260 কিলোমিটার এবং আরও শক্তি সঞ্চয় করে এই ঝড় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান জানিয়েছেন, ঝড়টি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। অ্যারিন বর্তমানে ক্যারিবীয় সাগরে অবস্থান করছে। এই সপ্তাহে এটি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ ও পুয়ের্তো রিকোর উত্তর দিক দিয়ে অতিক্রম করবে। রিপ কারেন্ট হচ্ছে সমুদ্র সৈকতের কাছাকাছি অঞ্চলে সৃষ্ট শক্তিশালী সংকীর্ণ স্রোত, যা তীর থেকে দূর সমুদ্রে প্রবাহিত হয়। এবারে জানিয়ে দিব খেলার খবর। বড় জয় দিয়ে এবারের মৌসুম শুরু করল বার্সেলোনা এবং ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ লা লিগায় মায়োর্কাকে 3-0 গোলে হারিয়েছে বার্সেলোনা, আর ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে 4-0 গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। রিপোর্ট করছেন SM আশরাফ। প্রতিপক্ষের মাঠে খেলার 7 মিনিটেই বার্সাকে এগিয়ে দেন রাফিনিয়া। গত মৌসুমে 18 গোল করে ব্রাজিলিয়ান তারকা এবার ক্লাবের প্রথম গোলটি করলেন ইয়ামালের ক্রসে ছুটে গিয়ে জোরালো হেডে। 20 মিনিট পর মায়োর্কা গোলের সুযোগ হাতছাড়া করলেও লিড দ্বিগুণ করার সুযোগ নষ্ট করেনি বার্সা। ঠান্ডা মাথায় জালে বল পাঠান তোরেস। স্বাগতিকরা বড় ধাক্কা খায়। 33 আর 39 মিনিটে তাদের 2 ফুটবলার লাল কার্ড দেখলেন। প্রতিপক্ষের 2জন খেলোয়াড় কম থাকার সুযোগ কাজে লাগিয়ে যোগ করা সময়ের 4র্থ মিনিটে ট্রেডমার্ক গোল করেন ইয়ামাল। আরেক ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচের শুরুটা ভালো ছিল না সিটির। অফসাইডের কারণে 26 মিনিটে উলভসের মার্শাল মুনিৎসের একটি গোল বাতিল না হলে এগিয়ে যেতে পারত তারা, যদিও 34 মিনিটে হল্যান্ডের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। 3 মিনিট পর নিজেই গোল পেয়ে যান রেইন্ডার্স। সিটির হয়ে প্রিমিয়ার লিগে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা অস্কার ববের পাস থেকে নতুন ক্লাবের হয়ে প্রথম গোল করেন রেইন্ডার্স। 61 মিনিটে তৃতীয় গোল পেয়ে যায় সিটি। রেইন্ডার্সের পাস থেকে জালে বল পাঠান হল্যান্ড। 73 মিনিটে সিটির হয়ে চতুর্থ গোলটি করেন শেরকি। SM আশরাফ, ATN বাংলা। সাফ অনূর্ধ্ব-17 ফুটবলকে সামনে রেখে ভুটানে অনুশীলন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। বাবেনা মাঠে কোচ মাহবুবুর রহমানের অধীনে নিজেদের প্রস্তুতি নেয় অর্পিতারা। বাংলাদেশ, ভারত, ভুটান আর নেপালকে নিয়ে 20 থেকে 31 আগস্ট ভুটানের থিম্পুতে হচ্ছে এই প্রতিযোগিতা। রাউন্ড রবিন পদ্ধতিতে এক দল অন্য দলের সঙ্গে দুবার মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্টধারীর হাতে উঠবে শিরোপা। এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গতবার তারা নেপালে অনূর্ধ্ব-16 পর্যায়ে শিরোপা জেতে। এবার ইয়ারজান অর্পিতাদের লক্ষ্য অনূর্ধ্ব-17 পর্যায়ে ট্রফিটাও উঁচিয়ে ধরা। 20 আগস্ট প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। একটি ঘোষণা,
এটিএন বাংলা নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া পাঠালো ঐকমত্য কমিশন। বাস্তবায়নের 8 দফা অঙ্গীকারনামা, আদালতে প্রশ্ন তোলা যাবে না। অক্টোবরের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ করার আশা প্রসিকিউশনের। সাবেক বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি 2 মাস পেছালো। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প একনেকে অনুমোদন। সিরাজগঞ্জে দ্বিতীয় দিনের অনশনে 10 শিক্ষার্থী অসুস্থ। এবং শর্ত সাপেক্ষে ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধে রাজি রাশিয়া। জেলেনস্কিকে সমঝোতার আহ্বান যুক্তরাষ্ট্রের। দেশটির খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ায় মস্কো ওয়াশিংটনের মূল লক্ষ্য বলছেন বিশ্লেষকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনার মতো শেষ করছে এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।